দেখো স্টুডেন্টস, এবার আমরা চলে এসেছি এনতম কক্ষে আবর্তন ইলেকট্রনের মোট শক্তি। তো ইলেকট্রনের মোট শক্তি বার করবো। তো ইলেকট্রনের তো আগের দিনই বলেছি কোনো শক্তি হয় না, কারণ আমরা আগের দিনে দেখেছি ইলেকট্রন যে কক্ষে থাকে, যে সেলে থাকে, সেটাই হবে তার, সেই সেলের শক্তি হবে তার শক্তি। ইলেকট্রনের কোনো শক্তি নেই, কিন্তু আমরা জেনারেলি টার্মে কথায়, নর্মাল কথায় আমরা ইলেকট্রনের শক্তি বলি, সেটাকে চালিয়ে দিই। আমরা সেলের শক্তি বলি না, আমরা বলে দিই ইলেকট্রনের শক্তি। তাই এখানে আমরা এনতম আবর্তন কক্ষে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করছি, অর্থাৎ ইলেকট্রন নয়, সেলের কক্ষে, অর্থাৎ এনতম যে কক্ষে থাকবে সেই কক্ষে থাকাকালীন ইলেকট্রনের শক্তি আমরা নির্ণয় করব। তো দেখো, ইলেকট্রন অসীম দূরত্বে থাকতে পারে, ইলেকট্রন নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে থাকতে পারে। অসীম দূরত্ব বলতে কি বোঝায় না, নিউক্লিয়াসের আকর্ষণ বল যতটা দূরত্ব পর্যন্ত কাজ করে, তারপর থেকে যদি কোনো ইলেকট্রন থাকে, তখন সেই ইলেকট্রনকে বলবো নিউক্লিয়াস থেকে সে অসীম দূরত্বে আছে। তারপরে বলি, দেখো নিউক্লিয়াস যে আকর্ষণ বল একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কাজ করবে, তারপর কি আর কাজ করবে না? এমন তো না সে অসীম দূরত্ব পর্যন্ত আকর্ষণ বল কাজ করবে। সবারই একটা টানার ক্ষমতা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই থাকবে। তো নিউক্লিয়াস থেকে একটা আকর্ষণ বল একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কাজ করবে, তারপরে যদি কোনো ইলেকট্রন থাকে, কি হবে? তাকে ইলেকট্রন কি হবে? সেই ইলেকট্রনকে নিউক্লিয়াসের কোনো আকর্ষণ বল কাজ করবে না। তো সেই ডিস্টেন্সের পর থেকে, অর্থাৎ যেখান থেকে নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাব জিরো, সেই পর থেকে যে ইলেকট্রন থাকে, তারপর থেকে যদি কোনো ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটিকে বলবো সেই ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের অসীম দূরত্বে অবস্থান করছে। ধরো এইখানে নিউক্লিয়াস, এইখানে ইলেকট্রন আছে, ইনফাইনাইট ডিস্টেন্স, ঠিক আছে? অর্থাৎ এইখান থেকে ইনফাইনাইট, মানে ধরো এর এই পর্যন্ত এই রেডিয়াসটা ধরো আর, এই পর্যন্ত ধরো নিউক্লিয়াসটা কি করবে? তার আকর্ষণ বল কাজ করবে। এরপর থেকে কি আকর্ষণ বল কাজ করে না, তাহলে এই ইলেকট্রনটা তখন কি হবে? কোনো কাইনেটিক এনার্জিও নেই, কোনো পটেনশিয়াল এনার্জি নেই। অর্থাৎ কি হয়, যখন কোনো ইলেকট্রন নিউক্লিয়াসের ফিল্ডে আছে, নিউক্লিয়াসের আকর্ষণ বলের মধ্যে প্রবেশ করে, তখন এই ইলেকট্রনটা কি হয়? স্থিতিশক্তি, গতিশক্তি দুটোই থাকে। কিন্তু এই আকর্ষণ বলের বাইরে যখন কোনো ইলেকট্রন চলে যায়, তখন এই ইলেকট্রনটার শক্তি কি? শূন্য, অর্থাৎ কিছুই শক্তি থাকে না, ঠিক আছে? আকর্ষণের বাইরে ইলেকট্রনের কোনো শক্তিই নেই। কিন্তু ইলেকট্রনটা যখন এই নিউক্লিয়াসের আকর্ষণ বলের মধ্যে চলে আসবে, তখন এই ইলেকট্রনটা কি হবে? শক্তি থাকবে। এবার দেখো, এইরকম একটি ইলেকট্রন, অসীম দূরত্বে একটি ইলেকট্রনকে আমরা নিউক্লিয়াসের আকর্ষণ বলের মধ্যে আনবো। এমনি এমনি তো চলে আসবে না, নিশ্চয়ই তার জন্য বাইরে থেকে কি হবে? শক্তি দিতে হবে, তার এই ইলেকট্রনটার উপর কাজ করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে, শক্তি দিতে হবে, তবে তো ইলেকট্রনটা কি হবে? এখান থেকে এখানে আসবে, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ বলের মধ্যে আনবো। আনতে গেলে এখানে বাইরে থেকে একটা শক্তি দিতে হবে ইলেকট্রনটাকে, তবে ইলেকট্রনটা কি হবে? এখানে আসবে, আকর্ষণ বলের মধ্যে আসবে। এই শক্তিটা কি বলছে? ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ স্থিতি শক্তি। পোটেনশিয়াল এনার্জি কি বলে? ইলেকট্রনটা শক্তি, স্থিতি শক্তি। ইলেকট্রন শক্তি কি হবে? যখন কোনো অসীম দূরত্বে ইলেকট্রনকে আমরা নিউক্লিয়াসের ফিল্ডে আনবো, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ বলের মধ্যে আনবো, তখন যে শক্তিটা আমি ইলেকট্রনটাকে দেবো, সেই ইলেকট্রনটাই হবে ইলেকট্রনটা স্থিতি শক্তি। যখন এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের ফিল্ডে চলে আসবে, তখন কি হবে? নিউক্লিয়াসকে মাঝখানে রেখে কি চারপাশে ঘুরবে, তখন কি হবে? ইলেকট্রনটা আরেকটি শক্তি হবে, সেটা কি? কাইনেটিক এনার্জি, অর্থাৎ গতি শক্তি। অর্থাৎ ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে থাকে, তখন পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি দুটোই কি? জিরো। যখন ইলেকট্রনটাকে আমি নিউক্লিয়াসের মধ্যে আনছি, নিউক্লিয়াসের ফিল্ডে আনছি, নিউক্লিয়াসের আকর্ষণ বলের মধ্যে আনছি, তখনই কি হবে? ইলেকট্রনটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ স্থিতিশক্তিও থাকছে, আবার গতিশক্তিও থাকছে। তা আমরা এখান থেকে মোট শক্তিটা বার করবো, অর্থাৎ ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি, শক্তির যে সমষ্টি, সেটা আমরা এখানে বার করব। তো দেখো, আমরা কি দেখলাম না, কি দেখলাম বলো? হ্যাঁ, টোটাল এনার্জি লিখতে পারি, টোটাল এনার্জি অর্থাৎ ইলেকট্রনের মোট শক্তি, টোটাল এনার্জি লিখতে পারি কি? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি তোমরা জানো কি? হাফ mv স্কয়ার, আর পোটেনশিয়াল এনার্জি তোমরা মাইনাস জেড স্কয়ার বাই আর। যদি বলে এটা কোথা থেকে আসছে, তো একটুখানি আমরা রাফে দেখিনি ব্যাপারটা, একটুখানি দেখে নিই জেড স্কয়ার বাই আর কেন হচ্ছে। তো আমরা কি দেখলাম না, এফ ইলেকট্রোস্ট্যাটিক, অর্থাৎ আকর্ষণ বলের ইলেকট্রনটাকে আনতে গেলে কি হবে? এপি সমান কি হয়? জেড স্কয়ার বাই আর স্কয়ার হয়, তাই তো? জেড স্কয়ার বাই আর স্কয়ার। এখন আমরা ইলেকট্রনটাকে এইখানে আনছি, মানে এই শক্তিটা আমায়, এই শক্তিটা এখানে আনছি, মানে এই শক্তিটা আমায় কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কত ইলেকট্রনের? যখনই আনবো তখন হবে জেড স্কয়ার বাই আর স্কয়ার। এখন ইলেকট্রনটা কি আছে? অসীম দূরত্ব থেকে আর ডিস্টেন্সে আছে, ধরো নিউক্লিয়াস থেকে দূরত্ব, এই ডিস্টেন্স হচ্ছে আর।
তাহলে এখন অসীম দূরত্ব থেকে ইলেকট্রনটাকে কোথায় আনছি, আর ডিস্টেন্সে আনছি। তার মানে কি হচ্ছে, আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন এফ ডিআর, অর্থাৎ এফ ই সমান ইন্টিগ্রেশন এফ ডিআর, এবং সেটা কি আর সমান কি ইনফিনিটি ডিস্টেন্স থেকে কোথায় আনছি, আর সমান আর ডিস্টেন্স, অর্থাৎ ইলেকট্রনটাকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আনছি আর ডিস্টেন্স, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আনছি আর ডিস্টেন্সে। অর্থাৎ এফ এর ভ্যালু কি, সরি এফ ই হবে না, এখানে আমরা কি বলছি, এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, তাই তো, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি যেমন কি এফ ডিআর, অর্থাৎ আর ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে আনছি আমরা আর ডিস্টেন্সে। তাহলে এফ এর ভ্যালু, এফ ইলেকট্রোস্ট্যাটিক এর ভ্যালু কত, জেড স্কয়ার বাই আর। তাহলে ইনফিনিটিভ আর সমান ইনফিনিটিভ টু আর সমান আর, কি হবে, জেড স্কয়ার বাই আর স্কয়ার ডিআর। তোমরা ইন্টিগ্রেশন জানি না এখন হয়েছে কিনা ম্যাথে, তো যদি ইন্টিগ্রেশন হয়ে থাকে তো ইন্টিগ্রেশন বুঝতে পারবে, নাহলে তোমরা যখন পরে ইন্টিগ্রেশন হবে তো বুঝতে পারবে। দেখো এখানে দেখো জেড ইটা তো কনস্ট্যান্ট, জেড ইটা বাইরে বার করে দিলাম, কনস্ট্যান্ট টার্মটা ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা সবসময় বাইরে বেরিয়ে যায়, তাহলে বাইরে বেরিয়ে গেল। তাহলে এখানে ইনফিনিটিভ টু আর হলো, আর সমান ইনফিনিটিভ টু আর সমান আর, ইনফিনিটিভ থেকে আর ডিস্টেন্সে আছে, লিমিট কি, ইনফিনিটিভ থেকে আর, লিমিট লিমিট বল, লিমিট কি, ইনফিনিটিভ থেকে আমরা আর ডিস্টেন্স, ইনফিনিটিভ থেকে আর, তাহলে কি হয়, জেড জেড স্কয়ার তো বাইরে চলে গেল, 1 বাই আর স্কয়ার ডিআর। তো এই 1 বাই আর স্কয়ার ডিআর এর তোমার ইন্টিগ্রেশন করলে হয়, এটা ইন্টিগ্রেশন করলে হয় জেড স্কয়ার ইনটু মাইনাস 1 বাই আর, ইনফিনিটিভ টু আর, অর্থাৎ হয় এখান থেকে এই ভ্যালুগুলো বসালে হয় জেড স্কয়ার বাই আর মাইনাস জেড স্কয়ার বাই আর। একটু বুঝতে হয়তো অসুবিধা হবে, কারণ ইন্টিগ্রেশন তোমাদের না হয়ে থাকলে, অর্থাৎ ইন্টিগ্রেশন বলে দিই 1 বাই আর স্কয়ার ডিআর, এর ইন্টিগ্রেশন হয় মাইনাস 1 বাই আর, সেটাই হয়ে গেল জেড স্কয়ার বাই আর। ঠিক আছে, ইনফিনিটি ডিস্টেন্সে তো কিছুই হয় না, বাইরে পটেনশিয়াল এনার্জি থাকে না, যদি ইনফিনিটি ডিস্টেন্স এখানে বসে আর এর জায়গায় ইনফিনিটি বসাই তাহলে কিছুই ডিস্টেন্স পাবো না, সেখানে পটেনশিয়াল এনার্জি কি জিরো। কিন্তু যখন আর ডিস্টেন্স আসবে সেখানে পটেনশিয়াল এনার্জি কত হবে, মাইনাস জেড স্কয়ার বাই আর। তাহলে এই পটেনশিয়াল এনার্জিটা মাইনাস জেড স্কয়ার বাই আমি বসিয়ে দিলাম। এবার দেখো কি হচ্ছে, এবার দেখো আমরা তা আগের ভিডিওতে বললাম এপি সমান এফসি হয়, এবং এখান থেকে কি দেখলাম, জেড স্কয়ার বাই আর স্কয়ার সমান এফসি ভ্যালু হচ্ছে এমবি স্কয়ার বাই আর। এবার দেখো এখানে এম আর এই আর কেটে গেল, তাহলে দেখো এমবি স্কয়ার, তাহলে হাফ এমবি স্কয়ারের জায়গায় এই ভ্যালুটা বসাতে পারি জেড স্কয়ার বাই আর, তাহলে বসিয়ে দিলাম জেড স্কয়ার বাই আর মাইনাস জেড স্কয়ার বাই আর। তাহলে এখান থেকে কি পাবো, জেড স্কয়ার বাই 2r। তাহলে এটাই হয়ে গেল টোটাল এনার্জি তার ইলেকট্রনের, টোটাল এনার্জি মানে জেড স্কয়ার বাই আর। এখন দেখো আর এর ভ্যালু আমরা আগে বার করলাম, আর এর ভ্যালু কত, n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m z স্কয়ার, h স্কয়ার 4 পাই m 4 পাই স্কয়ার m z স্কয়ার। এবার আর এর জায়গায় মানটা বসিয়ে দিলাম, তাহলে টোটাল এনার্জি কত হবে, z স্কয়ার বাই 2 ইনটু আর এর জায়গায় মানটা বসাচ্ছি, এখানে ইনটু দিয়ে বসাচ্ছি, আর এর জায়গায় মানটা বসাই, আর এর জায়গায় মানটা বসালে কত হবে, আর এর যদি মান বসাই তাহলে হচ্ছে উপরে হবে 4 পাই স্কয়ার m z স্কয়ার বাই n স্কয়ার h স্কয়ার। মানে এখানে হচ্ছে কত হচ্ছে দেখো, যদি z স্কয়ার, অর্থাৎ কি হলো ব্যাপারটা, একটু গন্ডগোল হলো কি না, গন্ডগোল হয়নি, ঠিকই আছে, 2 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে 2 পাই স্কয়ার m z স্কয়ার ই টু দি পাওয়ার 4 বাই, হ্যাঁ একটু গন্ডগোল হলো, দেখো এটা মাইনাস হবে কারণ বিয়োগ করছি, এটা বড় এটা ছোট, এটা মাইনাস হবে, তাহলে একটা মাইনাস এখানে হবে, তাই তো, এখানে একটা মাইনাস হবে, তাহলে 2 পাই স্কয়ার m z স্কয়ার ই টু দি পাওয়ার 4 বাই কি হবে n স্কয়ার h স্কয়ার, 2 পাই স্কয়ার m z স্কয়ার ই টু দি পাওয়ার n স্কয়ার h স্কয়ার, 2 পাই স্কয়ার m z স্কয়ার ই টু দি পাওয়ার n স্কয়ার h স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে টোটাল এনার্জি, টোটাল এনার্জি। তো যদি আমরা টোটাল এনার্জি এখানে সবকটা ভ্যালু বসাই, এখানে m এর ভ্যালু জানি, ইলেকট্রনের মাস e, পাই এর ভ্যালু জানি, h এর ভ্যালু জানি না, কি h আর n এর ভ্যালু কি হবে, ডিফারেন্স হবে। তাহলে সেক্ষেত্রে আমরা করব কি, এখানে মুছি এটাকে, দেখো সেক্ষেত্রে আমরা কি দেখবো, দেখো আমি ইরিগেশনটাকে আরেকবার এখানে খুব ভালো করে লিখে দিই, দেখো বুঝতে পারবো না, এখানে আরেকবার লিখে দিচ্ছি। তাহলে টোটাল এনার্জি, টোটাল এনার্জি সমান কত হলো দেখো, মাইনাস 2 পাই স্কয়ার m z স্কয়ার ই টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার। এবার দেখো h আর n এর ভ্যালু তো ডিফারেন্স হবে, অ্যাটম অনুযায়ী এবং কক্ষ অনুযায়ী কি হবে, h আর n এর ভ্যালু ডিফার করবে।
কিন্তু দেখো পায়ের ভ্যালু চেঞ্জ হবে না, এম এর ভ্যালু, ইলেকট্রন মাসের ভ্যালু চেঞ্জ হবে না, ইলেকট্রনের চার্জের ভ্যালু সেম হবে, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু সেম হবে, সব সেম। এগুলো যদি মানগুলো বসাই বাকি, তাহলে টোটাল এনার্জি সমান হবে -13.6 ইনটু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, ইভিতে যদি বার করি। এই ভ্যালুটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সবসময় ভ্যালুগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের, কিন্তু ভ্যালুগুলো কিন্তু মনে রাখলে দেখবে তাড়াতাড়ি তোমরা শর্ট কোশ্চেন দিলে তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারবে। এই ডেরিভেশন এগুলো দিয়েছি, এগুলো যে ডিরাইভ করেছি, এগুলো কিন্তু পড়বে না, কিন্তু এখনো বলে দিচ্ছি তোমরা চাইলে দেখতে পারো, মনে রাখতে পারো, না চাইলে একদম স্কিপ করে চলে যেতে পারো। এই ভ্যালুগুলো একটু মনে রাখলে ভালো হয়। তাহলে কি হয় দেখো, যদি আমরা হাইড্রোজেন নিই, ফর হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা এনার্জি বার করি, তাহলে কি হতে হবে, হাইড্রোজেন জেড এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1, তাহলে কি হবে টোটাল এনার্জি ইলেকট্রনে কত হবে 13.6 ইনটু 1/1 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ প্রথম কক্ষের মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। যদি বলি দ্বিতীয় কক্ষে কত হবে হাইড্রোজেনের, এটা হচ্ছে ফার্স্ট কক্ষে, এটা ফার্স্ট কক্ষে। যদি বলি দ্বিতীয় কক্ষে কি হবে, যখন n সমান 2 হবে তখন হবে টোটাল এনার্জি সমান কি লিখতে পারি, ঠিক দেখো জেড স্কয়ার ভ্যালু তো সেম, তাহলে -13.6 ইনটু জেড এর ভ্যালু তো সেম 1 বাই কত হবে 4, মানে -3.51 ইলেকট্রন ভোল্ট। যদি বলি n সমান 3 হবে, তাহলে n সমান 3 এ দেখবে হবে কত, একে আমি যদি আমরা ভাগ করি, কত দিয়ে ভাগ হবে 9 দিয়ে, 9 দিয়ে ভাগ করে 9 কে 9, ওই 1 পয়েন্ট দেখবে কত হয়, তো -1 পয়েন্ট কত হয় দেখবে 3.51 কে 1 9 দিয়ে ভাগ করে দেখবে কত হচ্ছে। তো যাই হোক দেখবে, অর্থাৎ কি হবে এর থেকে কমবে। তার মানে দেখছো কি, একটা জিনিস লক্ষ্য করো, আগের দিন আমরা কি বললাম, যে নিম্নতর শক্তি স্তর, অর্থাৎ যত ইলেকট্রন দূরবর্তী কক্ষে যাবে, যত নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে ইলেকট্রন, তত তার শক্তি কি হবে কি হবে বাড়বে, তাই তো। ইলেকট্রন যত দূরবর্তী কক্ষে যাবে কি হবে, ইলেকট্রনের শক্তি বাড়বে। দেখো ইলেকট্রন প্রথম কক্ষে এবং নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষে ছিল, তখন কত ছিল -13.6, ঠিক দ্বিতীয় কক্ষে গেল দেখো কত হলো -3.51। এই দুটো ভ্যালুর মধ্যে কোনটা বেশি, এইটা বেশি, কারণ এইটা -13.6 মাইনাস আছে, আগে মাইনাস আছে, এর মাইনাস, এরও মাইনাস আছে, তাহলে ভ্যালুটা সবচেয়ে বেশি কোনটা 13.6 মাইনাসে, তাহলে এইটার কি হবে, এইটার সবথেকে কম এনার্জি। তারপর যখন এই দ্বিতীয় কক্ষে যাব কি হবে 3.51, অর্থাৎ এনার্জি কি বাড়বে। তৃতীয় কক্ষে গেলে কি হবে -1.5 হচ্ছে, তাহলে 4.1 বা 5.1 যেটাই হোক, তো সেটা কি হবে আরো বাড়বে। অর্থাৎ কি দেখছো, যত দূরবর্তী কক্ষে ইলেকট্রন যাচ্ছে তত ইলেকট্রনে কি হচ্ছে শক্তি বাড়ছে, ঠিক আছে। অর্থাৎ জিরোর দিকে যাচ্ছে, ক্রমশ জিরোর দিকে, পজিটিভের দিকে যাচ্ছে, ভ্যালুটা বাড়ছে। তো এই হলো ইলেকট্রনের এনতম কক্ষ ইলেকট্রনের মোট শক্তি, ঠিক আছে। এখানটা হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, যেহেতু ইন্টিগ্রেশনটা হয়নি, ইন্টিগ্রেশন হলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অন্তত এখানটা z²/r ধরে তোমরা মনে রেখে দিও, যদি করতে চাও মনে রেখে দিও, না করলে ছেড়ে দিও। এই ভ্যালুটা যেন একটু মনে থাকে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন অনেক সময় এইরকম বার করতে দেবে যে এই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষের কত হবে এনার্জি, কত ইলেকট্রনের শক্তি কত হবে 13.6 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা কি করব না, বোর তত্ত্বের সীমাবদ্ধতা দেখব, আর তারপর আমরা পড়বো হাইজেনবার্গ আছে, ডি ব্রগলি আছে, এগুলো আমরা একটু করে দেখে নেবো। তো চলো আজকে এইটুকুই, গুড বাই।